আমাদের রাজ্যে অনেক কিছুই হতো বড় অদ্ভুতরে, মানে যেটা যেখানে হওয়ার নয় সেটা সেখানে হতো। এবং না হলে একটি রাজ্যে কি করে ডিস্ট্রিক্ট লাইব্রেরিগুলোতে ওই রাম্বা রাম্বা হাম্বা হাম্বার মতো বইগুলো জায়গা পায়। মানে আপনি এখানে কি প্রকারান্তরে এটা বললেন যে বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ আসলে সংঘ শক্তি? রিয়াকশনারি আমাদের ভাবনা নয়। কোনো একটা ক্রিয়া অতীতে হয়ে গেছে বলে তার প্রতিক্রিয়া স্বরূপ যদি আপনি কিছু করেন তাহলে সেটিও দীর্ঘস্থায়ী হতে পারে না, সেটিও ক্ষণস্থায়ী হবে। আমাদের ভাবনা কিন্তু দীর্ঘস্থায়ী। এই প্রকাশনা জগৎ এটা তো শুধুমাত্র বাণিজ্য নয়, এটা শুধুই একটা প্রফেশন না, এটা একটা দায়িত্ব রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, আগামী প্রজন্মের প্রতি। আপনারা কান পাতলেই শুনতে পাবেন বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যদি আমাদের রাজ্যের, আমাদের দেশের কোনো প্রকাশনী সংস্থার বই ওখানে যেতে হয় তাহলে তার নিয়মকানুন কি ছিল। কলকাতাতে আসুন, বইপাড়াতে যান, আপনি অবাক হয়ে দেখবেন পার্থদা, এমন এমন বই আছে যেখানে আমাদের রাষ্ট্রকে খণ্ডিত করার কথা সোচ্চারে বলা আছে। তার মানে এটাই আপনাদের ফান্ডামেন্টাল অবজেক্ট না, ভারত বিরোধী, জাতীয়তাবোধ বিরোধী কিছু থাকলে আপনারা সেটাকে আটকাবেন, নাকি কোনো একটা গোষ্ঠী কলকাতা বইমেলা কেন করবে আপনারা সেটাকে আটকাবেন? গিল্ড কি প্রকাশকদের অর্গানাইজেশন না কিছু প্রকাশকের ক্লাব? সিস্টেমের সুবিধা পেয়েছেন একদম নামকরা কিছু লোক, কিছু মানুষ, যারা নিয়ন্ত্রণ করতেন যে গভর্নমেন্ট লাইব্রেরিতে যে বইগুলি যাবে সে বইগুলি কোন কোন প্রকাশনা সংস্থার কাছ থেকে যাবে। একদম আমি অন এয়ার আমি কথার দায়িত্ব নিয়ে বলছি। এই যে করোনা পরবর্তী সময়ে ভারতের দিকে তাকিয়ে থাকা ওয়ার্ল্ডের, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে কলকাতা বইমেলার থেকে ভালো কোনো জায়গা হতে পারে না রাষ্ট্রীয় বার্তাটাকে পৌঁছে দিতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত থিঙ্ক হাই পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পরিবর্তনের হাওয়া বইছে, আর এই পরিবর্তনের হাওয়াতে অনেক কিছু জন্ম নিচ্ছে। কলেজ স্ট্রিট বইপাড়াতে সম্প্রতি, ধরুন 1 জুনই বলা যায়, আত্মপ্রকাশ ঘটেছে একটি নতুন সংস্থার। বিভিন্ন প্রকাশনা সংস্থার মানুষেরা মিলে নতুন সংস্থার জন্ম দিয়েছেন। তার নাম বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ। সম্প্রতি এই বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদের একটি অনুষ্ঠান ছিল মহাজাতি সদনে, এবং সেখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। গত কদিন ধরে আমার ধারণা এই আলোচনা আপনাদের কানেও গেছে যে অনেকেই বলেন এই গ্রন্থ শিল্প পরিষদের ওপর রয়েছে সংঘ পরিবারের হাত বা সংঘ পরিবারের আশীর্বাদ, এবং এই সংগঠনটি ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে উঠেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের বিরুদ্ধে। এদের মূল বক্তব্য যে একটি পার্টিকুলার সংগঠন কলকাতা আন্তর্জাতিক বইমেলা কেন নিয়ন্ত্রণ করবে। এই সংগঠনের বিরুদ্ধে অনেক রকম অভিযোগও আছে। এ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক অপপ্রচারও হচ্ছে বলে ওই গ্রন্থ শিল্প পরিষদের অভিযোগ। সেজন্যই আজ আমাদের স্টুডিওতে এই বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদের সাধারণ সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তী। দেবজ্যোতিবাবু, আমি প্রথম একটু এই বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদের ইতিহাস ভূগোলটা জেনে নিই, তারপর আমি মূল বিতর্কে আসছি। মানুষের আগ্রহ, কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রক গিল্ড থাকবে কি থাকবে না, থাকা উচিত কি উচিত না, আপনাদের যে অভিযোগ গিল্ডের বিরুদ্ধে, বা অন্যান্য অনেক বিষয় হয়তো আমাদের আলোচনায় আসবে। কিন্তু আগে আমার একটু জানা দরকার এই বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ কি এবং এই সংগঠনের প্রয়োজন হলো কেন? নমস্কার। বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ হলো প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং মুদ্রক এদের মিলিত একটি সংগঠন। এই সংগঠনের আমাদের যারা প্রকাশক বন্ধুরা আছেন, মুদ্রকেরা আছেন, পুস্তক বিক্রেতারা আছেন, আমরা সম্মিলিতভাবে একটি সিদ্ধান্ত নিই যে আমাদের সংগঠিত হতে হবে এবং আমরা সবাই পাশাপাশি দাঁড়াবো। অনেক অভাব অভিযোগ, অনেক রকমের বিষয় বইপাড়া জুড়ে চলছে, তা আমরা একটা সংগঠিত শক্তিরূপে আত্মপ্রকাশ করি। এতদিন পর্যন্ত সঠিক একটা উপায়, একটা পরিমণ্ডল ছিল না। আমরা বোধ করেছি এখন একটা পরিমণ্ডল এসেছে, যেখানে পরিমণ্ডল কেন ছিল না এটা নতুন করে বোধহয় বলে দেওয়ার অপেক্ষা রাখে না পার্থদা, যে আমাদের রাজ্যে অনেক কিছুই হতো বড় অদ্ভুতরে, মানে যেটা যেখানে হওয়ার নয় সেটা সেখানে হতো। এবং না হলে একটি রাজ্যে কি করে ডিস্ট্রিক্ট লাইব্রেরিগুলোতে ওই রাম্বা রাম্বা হাম্বা হাম্বার মতো বইগুলো জায়গা পায়। কাজেই যৌক্তিকতার নিরিখে পশ্চিমবঙ্গকে বিচার করা বড় কঠিন ছিল।
তো ওই জন্য কেন ছিল না এটা বোধহয় আপনি এবং আমাদের দর্শকেরা সবাই বুঝতে পারেন যে পরিমণ্ডলটা ঠিক কেমন ছিল। তো যাই হোক, পরিমণ্ডলটা পাওয়াতে আমরা স্থির করি যে আমরা সংঘবদ্ধ হব, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে সংঘ শক্তি কালো যুগে, সংঘ শক্তি কলিযুগে লাগবে। তো আমরা সংগঠিত হয়েছি, সেখান থেকে আমাদের পথ মানে চলা আপনি শুরু হয়। এখানে কি প্রকারান্তরে এটা বললেন যে বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ আসলে সংঘ শক্তি? না, সংঘ বলে তো দেখুন, সংঘ মানে কোনো অর্গানাইজেশন নয়। সংঘ তো মানে আপনি আমি এক জায়গায় বসে আছি, এটা একটা সংঘ। সংঘ মানে মিলিত শক্তি, সেটা যে কোনো পারপাসে হতে কিন্তু পারে। আমি আপনাকে কেন প্রশ্নটা করেছি আপনি নিশ্চয়ই বুঝতে হ্যাঁ, পেরেছেন। আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি। দেখুন, প্রথমত হচ্ছে সংঘ পরিবারের, সংঘ পরিবার বলতে যেটা আপনি মিন করতে চাইলেন, অর্থাৎ আপনি হয়তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কথা বলতে চাইছেন, তাদের সেই বিষয়ে বলার আমার এখতিয়ার নেই। আমরা কোনো একটা জায়গা থেকে তো সংস্কার পাই, আমরা কোনো একটা জায়গা থেকে আদর্শ পাই, যে ভাবনা চিন্তা আমাদের জীবনকে গড়ে তোলে। তো আমরা সেই বিচারধারা থেকে এসেছি, আমাদের জীবনধারা সেভাবে চলছে। কিন্তু আমরা কি করব, আমাদের কি করা উচিত রাষ্ট্রের জন্য, এই সমাজের জন্য, সেটা সংগঠন ঠিক করে দেয় না। আমরা নিজেদের বিচারবোধ, নিজেদের বিবেক থেকে ঠিক করি যে আমরা কি করব, কি করলে আমার রাষ্ট্র ভালো হবে, কি করলে আমাদের সমাজের জন্য আমরা কোনো একটা কাজ আমরা রাখতে পারবো সমাজে। তার মানে মোদ্দা কথা হচ্ছে আপনারা মনে করছেন যে বাংলা বইয়ের যে প্রকাশনা জগৎ, সেই প্রকাশনা জগতে সবকিছু ঠিকঠাক চলছিল না। অনেকেই এটা রিয়েলাইজ করছিল প্রকাশকদের, কিন্তু তাদের একত্রিত হয়ে একটা পার্টিকুলার অর্গানাইজেশনের মাধ্যমে ভোকাল হওয়ার কোনো সুযোগ ছিল না। ঠিক। সেই সুযোগটা যাতে থাকে পরিবর্তনের এই আবহে, সেই কারণেই এই নতুন সংগঠনের জন্ম। এটা 50% ঠিক, 100% ঠিক। এটাও দেখুন, রিয়াকশনারি আমাদের ভাবনা নয়। কোনো একটা ক্রিয়া অতীতে হয়ে গেছে বলে তার প্রতিক্রিয়া স্বরূপ যদি আপনি কিছু করেন, তাহলে সেটিও দীর্ঘস্থায়ী হতে পারে না, সেটিও ক্ষণস্থায়ী হবে। আমাদের ভাবনা কিন্তু দীর্ঘস্থায়ী। একটা মন্দকে ভালো করার জন্য এরকম নয় যে মন্দকে মুছে দেওয়া। মন্দকে ভালো করার সব থেকে ভালো উপায় যেটা আমরা মনে করি, সেটি হলো আমরা এত বড় একটি দাগ কেটে দেবো অন্য দাগটিকে না মুছে দিয়ে, যে সেই দাগটি নিয়ে, বড় দাগটি নিয়ে লোকে বিচার করবে। তো কারণ এই প্রকাশনা জগৎ, এটা তো শুধুমাত্র বাণিজ্য নয়, এটা শুধুই একটা প্রফেশন না, এটা একটা দায়িত্ব রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, আগামী প্রজন্মের প্রতি। আমরা প্রকাশকেরা কি দিয়ে যাব, লেখকেরা কি লিখবেন, তার দায়িত্ব এখন আমাদের। এবং আগামী যে প্রজন্ম, যাকে আমি দেখিনি, আমার ছেলেকে আমি দেখছি, তার ছেলেকেও তো দেখবো, কিন্তু তার ছেলেকে কি করে দেখবো, তাদের প্রতি যে উত্তরদায়িত্ব আমাদের, এটিকে পালন করার এই জগতের থেকে বড় কোনো জগৎ নেই। আমরা এরকম দীর্ঘস্থায়ী ভাবনা নিয়ে এই সংগঠন তৈরি করেছি। কি ভূতের নৃত্য এই প্রকাশনা জগতে হচ্ছিল? কি ভূতের নৃত্য আপনারা ঠেকাতে চাইছেন? আচ্ছা, আপনারা যারা বইপাড়াতে ঘোরেন, কলেজ স্ট্রিটে ঘোরেন, আপনারা কান পাতলেই শুনতে পাবেন, বাংলাদেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে যদি আমাদের রাজ্যের, আমাদের দেশের কোনো প্রকাশনী সংস্থার বই ওখানে যেতে হয়, তাহলে তার নিয়মকানুন কি ছিল, তাতে কতগুলো স্ক্রুটনি হতো, কতগুলো পর্যায়কে পার করে আমাদের বই গিয়ে ওখানে পৌঁছাতে পারত। এবং একদম নিশ্চিত করে বলতে পারি, যা কিছু সত্য অথচ ওদের আইডিওলজির সঙ্গে ম্যাচ করে না, ওরা সেই বই যার লেখাই হোক না কেন, সেই বইকে একদম পত্রপাঠ বিদায় করত, প্রবেশ নিষেধ। অথচ আপনি আমাদের কলকাতাতে আসুন, বইপাড়াতে যান, আপনি অবাক হয়ে দেখবেন পার্থদা, এমন এমন বই আছে যেখানে আমাদের রাষ্ট্রকে খণ্ডিত করার কথা সোচ্চারে বলা আছে। সেই বই এখানে লোককে বেলানো হচ্ছে, পড়ানো হচ্ছে, কোনো ব্যবস্থা নেই। এগুলো কেন? এগুলো তো হওয়ার কথা ছিল না। তার মানে এটাই আপনাদের ফান্ডামেন্টাল অবজেক্ট না, ভারত বিরোধী, জাতীয়তাবোধ বিরোধী কিছু থাকলে আপনারা সেটাকে আটকাবেন, নাকি কোনো একটা গোষ্ঠী কলকাতা বইমেলা কেন করবে আপনারা সেটাকে আটকাবেন? দেখুন, আবারও বলছি পার্থদা, প্রথমত হচ্ছে আমরা রিয়াকশনারি নই, এটা একদম মোটা দাগে আমাদের বিষয়। আমরা একদম রিয়াকশন দেওয়াতে বিশ্বাস করি না। এবার ভারত বিরোধী কিছু হওয়া মানে আমরা রাষ্ট্রকে মা ভাবি, এই রাষ্ট্র মা। কালকেই কোন একটি অনুষ্ঠানে জিষ্ণুদা একটি গল্প বলছিলেন, প্রচন্ড মানে ছুঁয়ে যাওয়ার মতো গল্প, আমাদের মহাজাতি সদনের কার্যক্রমে। সেখানে বলছিলেন একটি ডাক্তারি ছাত্রী, তা ওই ডাক্তাররা যেমন হয় সব ব্যবচ্ছেদ করে তাদেরকে শিখতে হয়, অ্যানাটমিগুলো শিখতে হয়। তো মেয়েটি ওই অ্যানাটমি ওই সব ব্যবচ্ছেদ চলছে, এবং মেয়েটি যেরকম হয় ডাক্তারি পড়া মেয়ে, যথেষ্ট বুদ্ধিমতী। তো সে ব্যবচ্ছেদ করছে, এক একটা অঙ্গ দেখছে, সেই অঙ্গটি নিয়ে কিছু না কিছু ছোট উইটি কথা বলছে। এবার ওখানে একটা ওথ থাকে,
ডাক্তারি ছাত্ররা যখন ওটাকে ব্যবচ্ছেদ করে, মুখে কাপড় দেয়া থাকে, এবার মেয়েটি যখন এটা চলছে অনগোয়িং প্রসেস, এটা খুব বড় বিতর্ক। আপনি যেটা বলছেন অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়া প্রাইমারিলি আসে এবং তারপরে এটা সংবাদ মাধ্যমে জানতে পারি আমরা যে মেয়েটি যখন মুখটা সরিয়ে দেখলো ওটা আমার মা, মেয়েটা কথা বলতে পারছে না। এটা একটা খুব বড় বার্তা, বড় মেসেজ। দেখুন, রাষ্ট্র তো একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা কেমন চলবে সেটা আপনি আমরা সবাই মিলে ঠিক করি। হয়তো আমাদের মনে হতে পারে যে আমাদের এতে কি রোল আছে, কিন্তু সত্যিই তো আমাদের সবার রোল আছে। এই ব্যবস্থাটাকে নিয়েই বিভিন্ন রকম ব্যবচ্ছেদ প্রতিনিয়ত চলছে, চিন্তন চলছে, মন্থন চলছে। এই মন্থনে যে সবসময় অমৃত আসবে তার কথা নেই, মন্থনে হলাহলও আসবে, বিষও আসবে। কিন্তু যদি আমরা এই রাষ্ট্রের মূল যে পরিচয় অর্থাৎ মা, তার এই মাতৃত্ব পরিচয়টিকে আমরা যদি কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে তার সবকে ব্যবচ্ছেদ করার সময়ে আমরা তার প্রতি মাতৃত্বের সন্তানসুলভ আচরণ করব না। তার মানে যারা কলেজ স্ট্রিটে এতদিনের বড় বড় প্রকাশক, যারা মূল নিয়ন্ত্রণ হাতে রেখেছিলেন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা যারা নিয়ন্ত্রণ করেছেন, তারা এইসব দায়িত্ব পালন করেননি। করেছেন কি? বাস্তবে করেছেন কি? যদি করতেন তাহলে আপনি ভাবুন, যদি অত্যন্ত বিতর্কিত বিষয়, যে আমরা জানি বাংলাদেশের এক বিতর্কিত লেখিকা, তার জায়গা হয়নি তো পশ্চিমবঙ্গে। কেন জায়গা হয়নি? প্রকাশকরা কি তাকে জায়গা দেবে? এটা তো সরকারি ব্যর্থতা। বিষয়টা প্রকাশক, আপনি সরকারি প্রকাশকদের উপর কেন চাপাচ্ছেন? না, আমি প্রকাশকদের উপর কিছু চাপাচ্ছি না ব্যর্থতা, কারণ আমি নিজে একজন প্রকাশক, ছোট হলো আমিও তো প্রকাশনা চালাই। প্রকাশকদের উপর চাপাবো কেন? চাপানোর বিষয় না, বিষয়টা হলো মানসিকতা। দেখুন, যখন কিচ্ছু থাকে না, নীলদর্পণ যখন বাংলা থেকে ইংরাজি অনুবাদ হচ্ছেন, যেটা আমরা জেমস লং অনুবাদ করেছেন বলে জানি, যদিও বিতর্ক আছে যে তাতে মাইকেল মধুসূদন দত্তেরও একটা বড় স্টেক ছিল, যাই হোক সে বিতর্কে যাব না, আমরা জানি জেমস লং করেছেন। তো জেমস লং যখন ওটা করছেন, সেই সময়ে ইংরেজ ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের এগেনস্টে হরিশ মুখার্জির যে লড়াই, যে হিন্দু পেট্রিয়টের যে লড়াই, যে আমরা এটাকে করব, আমরা এটাকে জানাবো এদের অত্যাচার, তো তার মানে তো এন্টায়ার সিস্টেমের বিরুদ্ধে একটা লোক দাঁড়িয়ে গেলেন, যাকে মাত্র 34 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এই বিরাট সর্বমুখী একটা সর্বগ্রাসী ব্যবস্থার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন বলে। তিনিও তো প্রকাশক ছিলেন। আসলে দায়িত্ববোধ, বিবেক, এটা যদি আমাদের না থাকে, আপনি বলছেন ওই সময় কেন এই প্রকাশকরা সরব হননি? প্রকাশকেরা কি ঠিক করবেন, মানে লেখকেরা কি লিখবেন, সেটা তো অবশ্যই লেখকদের বিষয়। কিন্তু এটাও তো ঠিক যে লেখকদেরকে প্রমোট করা, লেখকদের ভাবনা চিন্তা, যে দাদা এই বইটা, স্যার এই বইটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আপনারা ভাবুন, এই সকল কাজ তো প্রকাশকেরা করে থাকেন। তো এই বিষয়টা নিয়ে যে আমাদের সোচ্চার হওয়া উচিত ছিল, আমাদের বাস্তবিক অর্থে আমরা কারা, আমরা বাঙালিদের যে বাংলার যে একটা পরিচয় ছিল, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি, এই ঘটনাটা কি সত্যি আমাদের সংস্কৃতির গর্বের চিহ্ন নাকি আমাদের কলঙ্কের চিহ্ন? তাহলে সেই সময় সবাই, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রকাশকেরা পর্যন্ত কেন সরব হলেন না, কেন তার ব্যবস্থা করলেন না? এটা আমি এককভাবে একদম প্রকাশকদের ঘাড়ে চাপাচ্ছি না। কিন্তু আপনারা যেভাবে ব্যাপারটাকে, আপনি যেভাবে আমার সামনে পোর্ট্রে করার চেষ্টা করছেন, যে বড় প্রকাশক, নিয়ন্ত্রক যারা, তারা তাদের ভূমিকা পালন করেননি, তারা কুক্ষিগত করে রেখে দিয়েছিলেন বেশ কিছু, ক্ষমতাই বলুন বা ব্যবসায়ী বলুন। কিন্তু তারপরেও তো আমরা গত কয়েক বছরে অনেক নতুন প্রকাশক দেখেছি, অনেক নতুন প্রজন্মের প্রকাশক, যারা অন্য যে কোনো ব্যবসা করতে পারতেন, কিন্তু তারা প্রকাশনা ব্যবসার কথা ভেবেছেন, প্রকাশনা চালু করেছেন, পরিচিতি পেয়েছেন। যদি সত্যি কুক্ষিগত হয়ে থাকতো সিস্টেমটা, তাহলে এগুলো হচ্ছে কি করে? হ্যাঁ, আপনার এই প্রশ্নের দুটি অংশ আছে। প্রথমত, আমি সত্যি অভিনন্দন জানাই আমাদের যারা নতুন প্রকাশনাতে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন আরো। এখন বহু কম বয়সী ছেলে মেয়ের সঙ্গে আমার কথা হয়, ভাই বোনের সঙ্গে কথা হয়, তারা চাইছেন পাবলিশিং জগতে তারা আসতে চাইছেন। কারণ এই জগতের সঙ্গে দুটো জিনিস আছে, একটা লেখক লেখিকাদের সেন্টিমেন্ট, তার সাথে এই জগৎটা একটা আলাদা গ্ল্যামার আছে। তো কিছু প্রকাশক, স্মেল অফ বুকস বলুন, ক্যাফে টেবিল বলুন, এরা বিগত 3-4-5 বছরে যে কাজটি করেছেন সেটি সত্যি প্রশংসনীয়। কারণ সিস্টেমের বিশেষ সুবিধা তারা কেউ পাননি। সিস্টেমের সুবিধা পেয়েছেন একদম নামকরা কিছু লোক, কিছু মানুষ, যারা নিয়ন্ত্রণ করতেন যে গভর্নমেন্ট লাইব্রেরিতে যে বইগুলি যাবে, সে বইগুলি কোন কোন প্রকাশনা সংস্থার কাছ থেকে যাবে। একদম আমি অন এয়ার আমি কথার দায়িত্ব নিয়ে বলছি।
এটি আপনি বইপাড়াতে গিয়ে যে কোনো প্রকাশকের সঙ্গে গিয়ে কথা বলুন, তারা কি ধরনের সুবিধা পেয়েছে সরকারি এই সকল যে গ্রান্ট তো বলবো না, যে ডিস্ট্রিক্ট লাইব্রেরিগুলোতে যে বইগুলি যায় সেখানে তাদের কি যোগদান আছে, তারা কতটা ব্যবসা কত টাকার ব্যবসা এটা? দেখুন, এটা কয়েকশো কোটি টাকার ব্যবসা, তো প্রত্যেক বছর এটা প্রতি বছরের ব্যবসা, এটা অনেক বড় বিষয়। সরকার এই টাকাটা খরচা করে বই কেনে, সরকার এই টাকাটি খরচা করে, এর মধ্যে রামমোহন লাইব্রেরির অবদান আছে। তো এইগুলি নিয়ন্ত্রণ করছে কারা, কিভাবে? খবর নিলে আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, আপনারা খবর নিন, আপনারা সব জানতে পারবেন যে কারা কোথায় কি পেয়েছে, পায়নি। এই আমাকে বুঝে নিতে দিন যে এই সরকারি টাকা মানে পাবলিক মানি। হ্যাঁ, আপনার আমার ট্যাক্সের তো এই টাকাটা খরচা করে সরকার বিভিন্ন গভর্নমেন্ট লাইব্রেরির জন্য বই কিন্তু কয়েকশো কোটি টাকা এভরি ইয়ার, হয়তো এবছরও কিনবে, নতুন সরকারও কিনবে। এই টাকাটা এতদিন কিছু নির্দিষ্ট প্রকাশক ভাগ বাটোয়ারা করে নিয়েছেন এবং তাদের বই শুধু সরকারি লাইব্রেরিতে গেছে। একদমই তাই, একদমই তাই। সকলে যদি এটা পেতেন এবং ন্যায্য যে এটাকে ন্যায্যতা বলে, তো ন্যায়ের বিষয় এটা, এই ন্যায়টা যদি পেতেন তাহলে আমার মনে হয় যে বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদ যখন আমরা তৈরি করার কথা ভাবলাম এবং মানুষের কাছে পৌঁছালাম, আমাদের সাথে বোধহয় দুটো মানুষে জুটতেন না। এই যে মানুষ আমাদের সাথে জুটছেন, এর মূল কথা কিন্তু শুধুমাত্র বাংলা রাজনৈতিক পরিবর্তন নয়, এর মূল কথা হলো মানুষের জমে থাকা ক্ষোভ। বাস্তবিক অর্থে যারা ন্যায্যতা যদি তারা পেতেন, তাহলে তারা কখনোই আমাদের সঙ্গে বলতেন, হ্যাঁ দাদা নমস্কার, আপনারা সত্যিই খুব ভালো মানুষ, আপনাদের উদ্দেশ্য ভালো, কিন্তু আমি অমুক একটি সংগঠনের সঙ্গে যুক্ত আছি, আমি ওখানেই ভালো আছি। সেটি হচ্ছে না, যখন তখন বুঝতে হবে নিশ্চয়ই তাদের অসংখ্য ক্ষোভ রয়েছে। না, এইভাবে দেখুন আপনি আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আমি কিন্তু আপনাকে সব প্রশ্ন আপনার ভালো নাও লাগতে পারে। আপনারা মহাজাতি সদনে অনুষ্ঠান করছেন, বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদ, আপনাদের অভিযোগ কিছু পাবলিশার কুক্ষিগত করে রেখেছেন বইপাড়ার মূল ব্যবসাটা, বিশেষ করে সরকারি মানি তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে নেন, কেউ পান না। আপনাদের অনুষ্ঠানে তাদেরই তো নেমন্তন্ন করে আনেন, তাদেরকে নেমন্তন্ন করে এনে তাদেরকেও, মানে আপনি একটু আগে অবশ্য বলছিলেন যে মন্দ মানে তাদের মুছে দেওয়ার কথা আপনারা ভাবছেন না, এটা কি তারই প্রতিফলন? না, প্রথমত দেখুন পার্থদা, আমি আপনাকে অন্যদিকে নিয়ে যেতে পারবো না, আর সেটা আমার ইচ্ছাও না। দ্বিতীয় কথা হলো যে আমাদের অনুষ্ঠান ওপেন টু অল ছিল, সকলে আমন্ত্রণ ছিল সেখানে, এবং আমাদের কোনো আলাদা ওই গেট পাসের ব্যবস্থা ছিল না। আমরা যেটা করেছিলাম, যারা আসবেন তাদের একটা রেজিস্ট্রেশন ডেস্ক রেখেছিলাম, অর্থাৎ যারা আসছেন তাদের মোবাইল নাম্বার, তারা কারা, এটার একটা রেকর্ড রেখেছি আমাদের কাছে। এবার আপনি জানি না কাদেরকে বলছেন যে তারা ওখানে গিয়ে পৌঁছেছিলেন। আমরা সুনির্দিষ্টভাবে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ তো নেই, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা আঙুল তুলছিও না। এই পুরো ব্যবস্থাটি যারা করেছেন তারা নিজেরাও জানেন, এবং সেই ব্যবস্থার দ্বারা যারা প্রতারিত তারাও জানেন যে এখানে এই কথার মানে কার দিকে যাচ্ছে, কাদের দিকে যাচ্ছে। তো তারা স্ব অঙ্গন থেকে বিচার করবেন, আমরা কারোর নাম নিয়ে কিছু বলবো না। তারা আপনাদের অনুষ্ঠানে আসছেন কেন? ওই যে বললাম, আপনারা তো তাদের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি আবারও যে বলছি যে তারা বলতে আপনি যাদেরকে বলতে চাইছেন, বা সেটা আপনার ব্যক্তিগত, আপনি যাদের বিরুদ্ধে কথা বলছেন আমি তাদের কথা বলছি। আমি কারোর বিরুদ্ধে কথা বলছি না। আপনি তো বলছেন যে যারা কুক্ষিগত করে রেখেছিল, যারা সরকারি এই টাকা, যা কয়েকশো কোটি টাকা প্রত্যেক বছর সরকার বই কেনে, সেই টাকাটা ভাগ বাটোয়ারা করে নিত, শুধু তাদের বই এই সরকারি তালিকায় জায়গা পেত, আমি তাদের কথা বলছি। তাদেরকেও তো ওই অনুষ্ঠানে দেখা গেছে, এবং তাদের তো আপনারা অস্বীকার করেননি যে ঢুকতে দেবো না, বসতে দেবো না, তা তো বলেননি। এই অনুষ্ঠান তো ওপেন টু অল ছিল। অনুষ্ঠানটি মূলত তো এরকম নয় যে বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদ। আমার প্রশ্ন হচ্ছে, তারা তো জানতেন যে আপনারা সরবভাবে তাদের এই ভূমিকার সমালোচনা করছেন, তাদের এই ভূমিকাকে আটকানোর জন্য আপনারা এই সংগঠন তৈরি করেছেন, আবার তারাই এসে আপনাদের সংগঠনের অংশ নিচ্ছেন অনুষ্ঠানে। আমরা তো তাদেরকে অভিনন্দন জানাবো, যে বা যাদের কথা আপনি বলছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই যে তারা এসেছেন। তার কারণ দেখুন, প্রথমত 29শে জুনের কার্যক্রম ছিল সম্পূর্ণরূপে একটি সাহিত্যিক কার্যক্রম, যেখানে বুদ্ধদেব গুহকে নিয়ে আমরা তার স্মরণ সভা করেছি, এবং তার তনয়া মালিনীদি সেখানে উপস্থিত ছিলেন। সেই কার্যক্রমে যে প্রচার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্যভাবে হয়েছে, আমরাও বহু প্রকাশকের কাছে গেছি, আমরা চেয়েছি আপনারা আসুন। সবার কাছে পৌঁছানো সম্ভব না হলেও আমরা একটা বড় অংশের কাছে পৌঁছেছি, একদম ফিজিক্যাল কার্ড নিয়ে গিয়েছিলাম, তারা এসেছেন। ওই আমাদের কার্যক্রমে, অনুষ্ঠানটিতে যারা প্রধান অতিথি ছিলেন, তারা খুব সুস্পষ্ট বার্তা দিয়েছেন। কিন্তু পার্থদা, আপনি যদি অনুষ্ঠানটি শুনে থাকেন আপনি জানতে পারবেন যে যা আগে হয়ে গেছে সেটা ভুল বলে আমরা সেই ভুলটাকে নিজেদের মতো করে রং চাপিয়ে সেটাকে রিপিট করবো, ব্যাপারটা এরকম নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা ভুল কেউ করেছে, আমিও তার ভুলটাকে ঠিক করার জন্য আমার ভুল দিয়ে জাস্টিফাই করবো, এটা হতে পারে না।
আমরা সকলকে সুযোগ দেব, এই ভাবনাটা আমাদের বরাবর ছিল, বরাবর আছে, কারণ সমাজটা আমাদের সবার। এবার অন্যায় বা ন্যায়ের বিচার করার জন্য প্রশাসন আছে। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমরা কেন সংগঠিত হলাম, আমি শুধু তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেখানে যাদের বিরুদ্ধে আপনাদের লড়াই তারাও যদি আসেন আপনাদের কাছ থেকে কোনো আপত্তি না, আমাদের কোনো আপত্তি নেই তো। এটা একটা পরিবার। আমরা বারবার বলি আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত আরো যারা আছেন পদাধিকারী, যারা দায়িত্বে আছেন, অনির্বাণ দে আমাদের যিনি মুখপত্র, অনির্বাণ দে আমাদের কোষাধ্যক্ষ, অরিন্দম নাথ যে দিবারাত্র এসব নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে কথা বললেও পার্থদা আপনি জানতে পারবেন যে আমরা হৃদয় মুক্ত রেখে কাজ করছি। সবাই আসুন, আমরা সবার কাছে একটা অনুরোধ করছি। মহাজাতি সদনের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি তার ভাষণে বললেন যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা একটি গোষ্ঠী বা কিছু মানুষের কক্ষিগত হয়ে থাকবে, এটা অভিপ্রেত নয়। আমি এক্স্যাক্টলি ওনার লাইনটা বলছি না, কিন্তু ওনার যা বক্তব্য যেটা বলেছেন আমি সেই বক্তব্যটা বলছি, কারণ অত লাইন আমার মনে নেই, কিন্তু ওনার থিমটা এটাই ছিল যে একটি গোষ্ঠী বা কিছু মানুষের হাতে কক্ষিগত হয়ে থাকবে, এটা অভিপ্রেত নয়। ঠিক, এটা কি কোনো বার্তা? হ্যাঁ, অবশ্যই বার্তা। এতক্ষণ ধরে আমি এটাই আপনাকে বলার চেষ্টা করলাম যে কলকাতা বইমেলাটা তো বাঙালির, এটা আমাদের সেন্টিমেন্ট। আমরা সেই ছোট্টবেলা থেকে অপেক্ষা করে থাকতাম কলকাতা বইমেলা হবে, বাবা মায়ের হাত ধরে যাব, কিছু না কিছু কিনবো। 1976 সাল থেকে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডই এটাকে অর্গানাইজ করে এসছে। ঠিক, হ্যাঁ। দেখুন, এই বিষয়টা কিরকম হয় পার্থদা, যে ইতিহাস দিয়ে সবকিছু তো হয় না। দেখুন, রাইটার্স বিল্ডিং ইংরেজরা তৈরি করেছে, তাহলে কি আপনি চান রাইটার্স বিল্ডিং ইংরেজরা চালাক? এখন আমাদের সুপ্রিম কোর্ট ইংরেজরা তৈরি করে দিয়ে গেছে, তাহলে তো ইংল্যান্ডের রানীর অনুমতি নিয়ে আমাদের সুপ্রিম কোর্ট চালাতে হবে এখন। বিষয়টা ঠিক এরকম না। কেউ একটা কিছু শুরু করেছেন বলে চিরকালীন তার সত্য তার উপরে এসে যায় না। কলকাতা বইমেলা কারোর ব্যক্তিগত সম্পদ নয় তো, কলকাতা বইমেলা বাঙালির সম্পদ। কলকাতা বইমেলা আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারকে বহন করে, এবং সেটাতে আপনার আমার সবার তো সকল মানে এটা একটা মিলিত প্রয়াস, মিলিত ব্যবস্থা। সেখানে অর্গানাইজড কেউ করে থাকতেই পারেন। আজকে কেউ আছেন আরেকজন যে সংগঠনটি সাকসেসফুলি এত বছর ধরে ব্যাপারটাকে অর্গানাইজ করেছেন, যাদের পরিচালনায় আজকে কলকাতা বইমেলা আড়ে বহরে এতটা বেড়েছে, তাদের যদি ফেলিওর থাকে আলাদা কথা। আপনি যদি এখানে আমাকে প্রমাণ দেন বা আমাকে যদি অভিযোগ করেন যে তারা এইটা করেছে এটা অন্যায়, এটা করেছে এটা খারাপ, এটা করেছে এটা ঠিক হয়নি, তাহলে রিপ্লেসমেন্টের একটা প্রশ্ন ওঠে। কিন্তু তারা যদি কোথাও কোনো রকম ব্যর্থতা তাদের না থেকে থাকে, তাহলে তাদের অর্গানাইজ করা না করা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কি? প্রথমত হচ্ছে, দেখুন, আমি তো সেই জায়গাতেই নেই যে সিদ্ধান্ত নেবে যে কে এই বইমেলা করবে। প্রশ্ন আপনারা তুলছেন, আমরা বইমেলা নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। আমরা বইমেলা নিয়ে এখনো পর্যন্ত আমাদের কোনো অফিসিয়াল বিবৃতি নেই, আমরা কোথাও কোনো প্রশ্ন তুলিনি, আমরা কোথাও দাবি করিনি যে আমরাই বইমেলা করব বা আমাদেরকেই বইমেলা দিতে হবে। কি হচ্ছে, আজকে যখন গ্রন্থশিল্প পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে, তখন বহুজনের একটা প্রশ্ন চলে আসে। তারা বইমেলা নিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন, বিভিন্ন সাংবাদিকও প্রশ্ন করছেন। সকলকে সবিনয়ে আমরা এটাই জানাচ্ছি, কলকাতা বইমেলা কে করবে, কিভাবে করবে, সেটার বলার এখতিয়ার আমাদের নেই, কারণ আমরা নিতান্তই একটি সংগঠন মাত্র। এবার আমাদেরকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে যে আপনারা এটা নিয়ে কি ভাবছেন, আমাদের ভাবনাটা আমরা তাদের কাছে ব্যক্ত করতে পারি। কলকাতা বইমেলা ঠিক করবেন যারা। প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছে? না, একদম এড়িয়ে যাচ্ছে না। বিরুদ্ধে আপনাদের কি কোনো অভিযোগ আছে কি না? আমি আপনার প্রশ্নে আসছি, কিন্তু আপনার প্রশ্নের উত্তর আমাকে তো আমার মতো করে দিতে হবে। কলকাতা বইমেলা নিয়ে আমাদের কোনো এই মুহূর্তে অফিসিয়াল বিবৃতিই নেই। কলকাতা বইমেলা নিয়ন্ত্রক আমরা নই। কলকাতা বইমেলা কারা করবেন, কিভাবে করবেন, সেটা সরকার আছেন, প্রশাসন আছেন, তারা ঠিক করবেন। নাম্বার 1, এটা হলো অফিসিয়াল স্ট্যান্ড আমাদের। সেকেন্ডলি, গিল্ডের বিরুদ্ধে আপনি যেটা বলছেন, আমাদের এরকম ভাবে বিরুদ্ধে বলে আলাদাভাবে কিছু হয় না। গিল্ড অবশ্যই মানে একজন সনাতন বিশ্বাসী হিসেবে গিল্ডের প্রতি আমার ব্যক্তিগত অভিযোগ আছে, এরকম অনেকের ব্যক্তিগত অভিযোগ আছে। আমরা জানি আমাদেরকে জায়গা দেওয়া হয়নি কলকাতা বইমেলাতে, আমরা জানি আমাদেরকে কিভাবে আমাদেরকে দূর দূর করে তাড়ানো হয়েছে বিভিন্ন সময়। সে অনেক গল্প, অনেক রক্তাক্ত ঘটনা আছে যেটা হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের। কিন্তু তার মানে এই নয় যে আমরা তাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের প্রাসঙ্গিকতাই নেই। আমরা বলার কেউ না। আমি আবারও বলছি, কারো দাগ মোছার জন্য আমরা আসিনি। আমরা একটা বড় দাগ তৈরি করতে চেয়েছি। সেই দাগটি যদি আপনাদের পছন্দ হয়, সেই দাগটি প্রশংসনীয় হবে, আর দাগটি যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে দাগটি নিন্দনীয় হবে। আমরা খুব ওপেন হার্টেডলি ব্যাপারটা করছি না। তাহলে আমার কাছে এটা স্পষ্ট হওয়া দরকার, আমার দর্শকদের কাছে এটা স্পষ্ট হওয়া দরকার যে কলকাতা বইমেলা
বেশিরভাগ মানুষ তো বইমেলায় বই প্রেমী হিসেবে আসেন, মেলা ঘুরতে আসেন, বই কিনতেও আসেন, বহু মানুষ বই কিনতে আসেন, তারা তো অত ভেতরে ঢোকেন না। এই ভেতরের গল্পটা কি? কেন এই অসন্তোষ? কেন একটা আলাদা সংগঠন তৈরি হলো? কেন তাদের অনুষ্ঠানে এসে রাজ্যের শাসক দলের যিনি রাজ্য সভাপতি তিনি বলছেন কলকাতা আন্তর্জাতিক বইমেলা একটি গোষ্ঠীর কাছেই থাকবে, কিছু মানুষের কক্ষিগত হয়ে থাকবে, এটা অভিপ্রেত নয়? এই প্রশ্ন উঠছে কেন? দেখুন, প্রথমত মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি যা বলেছেন বা বলবেন সেটা তো আপনি জানেন যে সেটি তার সম্পূর্ণ ব্যক্তিগত এবং দলীয় তার লাইন। তো এটি নিয়ে তো আমার একটি শব্দ উচ্চারণ করার শোভনীয় নয়। তিনি তার কথা বলেছেন। আমি এখানে আপনার কাছে এসেছি বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদের সম্পাদক হিসেবে। আমি আমাদের সংগঠনের কথাটুকুই বলতে পারবো। আপনি শুধু আপনাদের সংগঠন নয়, আপনি এই পাবলিশিং ওয়ার্ল্ড মানে বাংলায় যে পাবলিশিং জগৎ আছে তার ভেতরের গল্প আমাকে বলতে পারবেন। তার ভেতরে কি ক্ষোভ আছে, তার ভেতরে কি দুঃখ আছে, হতাশা আছে, সেই গল্প আপনি বলতে পারবেন। অবশ্যই। দেখুন, প্রথমত হচ্ছে কিছু ক্ষোভ বা হতাশা যেটি আমি বন্ধ ক্যামেরাতে আপনাকে বলতে পারবো না, সেটা ক্যামেরার সামনে বলতে পারবো না পার্থদা। আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন, যে এই জন্য কেন। এমন বহু ঘটনা আছে এই পৃথিবীতে যার না কোনো প্রামাণ্য ব্যবস্থা নেই, যার আমি আপনাকে প্রমাণ দিতে পারবো না। যে জিনিসটা আমি প্রমাণ দিতে পারবো না সেটা আমি অন এয়ার আপনাকে বলি কি করে? কারণ তো তাহলে তো আমাকে প্রমাণ করতে হবে। বিষয়টা এমন, এটা বরং আমি উল্টে আপনাদের অনুরোধ করব সাংবাদিক হিসাবে, যারা আপনারা আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে আপনারা আরো অনেক প্রকাশকের কাছে যান, তাদের মনের কথা জানার চেষ্টা করুন যে আসলেই কি একটা ক্ষোভ আছে তাদের। যদি না থাকে তাহলে আমি ভুল প্রমাণিত হব, আর যদি সত্যি থেকে থাকে তার আপনারা সত্যাসত্য বিচার করবেন। এটা করজোড়ে আপনাদের কাছে আমারই বড় অনুরোধ থাকলো। দেখুন, এবছর কলকাতা বইমেলার 50 বছর, এবং 50 বছর মানে সুবর্ণ জয়ন্তীর তো একটা আলাদা ব্যাপার থাকে নিশ্চয়ই। এবং আমরা জানি যে গতবার যখন বইমেলা হয়, বইমেলায় উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রী আসেন বা এসেছেন এতদিন, আমি জানি না নতুন মুখ্যমন্ত্রী বইমেলা উদ্বোধন করতে আসবেন কি আসবেন না, কিন্তু আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে, এবং সুবর্ণ জয়ন্তীর বইমেলা নিয়ে অনেক পরিকল্পনার কথা জানা গিয়েছে। আরো কিছু কিছু পরিকল্পনা ছিল, সরকারি বিষয় বলে আমি আপনার সঙ্গে আলোচনা আমি ওগুলো টানছি না। কিন্তু একজন প্রকাশক হিসেবে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আজকে যে পর্যায়, সুবর্ণ জয়ন্তী বর্ষে সঠিকভাবে সুনিপুণভাবে এটা আয়োজন হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা বলছি আমরা, শুধু তো বাংলা নয়, বাংলার বাইরে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র তার বাইরে থেকেও, আমেরিকা, ইউরোপ থেকেও মানুষেরা এখানে আসেন। কলকাতা বইমেলা একটি আলাদা তার মান আছে। এই বইমেলা তো আমাদের সংস্কৃতির পরিচায়ক, আমাদের দেশের, আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিরও পরিচায়ক, শুধু একটি ভাষার সংস্কৃতির পরিচায়ক নয়। সেখান থেকে আমরা বার্তা দিই, আমরা কি ভাবছি, আমরা ভারতীয়রা, আমরা বাঙালিরা, এটা আমরা বোঝাই জগৎকে। আজকে সারা বিশ্ব তাকিয়ে আছে ভারতের দিকে, বিশ্বগুরু ভারত প্রতিটা জিনিসে ভারত লিড দিচ্ছে, এগিয়ে আসছে। সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, সেটা মহাকাশ চর্চা হোক, সেটা প্যারিস জলবায়ু চুক্তির মতো জায়গা হোক, ভারতের দিকে তাকিয়ে আছে। এই যে করোনা পরবর্তী সময়ে ভারতের দিকে তাকিয়ে থাকা ওয়ার্ল্ডের, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে কলকাতা বইমেলার থেকে ভালো কোনো জায়গা হতে পারে না রাষ্ট্রীয় বার্তাটাকে পৌঁছে দিতে, আন্তর্জাতিক দুনিয়ার কাছে। রাষ্ট্রীয় বার্তাটা কি না, আমাদের বৈদিক উপনিষদের যে আমাদের বার্তা, অর্থাৎ এই যে সবকিছু থাকবে, সবকিছু থেকেও আমরা একটা পরিবার। বেদে বলছে একম সদ বিপ্রা বহুদা বদন্তি, একটা সত্য তাকে বলার বহু পথ থাকবে। আবার ওই একই জায়গাতেই আমরা বলছি উপনিষদে যে বসুধৈব কুটুম্বকম, এই পুরো পৃথিবীটা বসুধা, বলছি না ভারত এবং ভারতীয়রাই আমার কুটুম্ব, আমরা বলছি পুরো বসুন্ধরাই আমার কুটুম্ব। এই যে জায়গাটা, এই যে বার্তা বইমেলা, আন্তর্জাতিক বইমেলায় প্রতিফলিত হোক, এবং কিভাবে প্রতিফলিত হোক, যে আমাদের রাষ্ট্রে, এবার ধরুন আজকে আমি মনে করুন পার্থদা, আপনি অস্ট্রেলিয়াতে গেছেন, সেখানে কোনো একটা আপনাদের কার্যক্রমে গেছেন, সেখানে আপনি ভারতীয় হিসাবে খুব গর্বিত, আপনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন। সেইখানে গিয়ে যদি আপনার সামনে এসে কেউ প্রশ্ন করে যে আপনি ভারত থেকে এসেছেন, জানেন আমি ওখানকার কোনো জার্নালিস্ট, তিনি আবার অ্যাক্সিডেন্টালি বা কোনো একটা কারণে তিনি কলকাতা বইমেলাতে এসেছিলেন, এবং সেই কলকাতা বইমেলা থেকে এমন একটি বই সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন কোনো একটা সময়, যেটা ভারতীয় ভাবনার পুরো বিরুদ্ধে যায়, সেটি নিয়ে আপনাকে ওই ভরা মঞ্চে অস্ট্রেলিয়াতে প্রশ্ন করছে যে তাহলে আপনাদের ওখানে এটা কেন হয়েছিল,
এটা কি আপনি দেখেননি, জানেননি? আপনাদের দায়িত্বশীল নাগরিক হিসাবে কি তখন আপনার ভূমিকা ছিল? এই অস্বস্তিকর প্রশ্নের আমাদের সম্মুখীন হতে পারে না, কিন্তু তাহলে তো আপনি যেটা বলছেন তার মানে দাঁড়ায় যে আপনি বলছেন ফিল্ট্রেশন দরকার। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কি প্রদর্শিত হবে, কি বিক্রি হবে, কি নিয়ে আলোচনা হবে, সেখানে আপনি ফিল্ট্রেশন চাইছেন না। যেখানে ভারতের, আপনি যে প্রাচীন ভারতবর্ষের ইয়ের কথা বলছেন, শিক্ষার কথা বলছেন, প্রাচীন ভারতের শিক্ষা তো আমাদের শেখায় দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। ঠিক, আমরা কোনো কিছুই রিজেক্ট করি না। ঠিক। ভারত, আপনি যদি ভারতের প্রাচীন শাস্ত্র, আমিও কিছুটা পড়াশোনা করেছি এ নিয়ে, সেখানে আমি দেখেছি তার ভঙ্গি হচ্ছে যে আমরা কোনো কিছু রিজেক্ট করি না, ঠিক, আমরা সবকিছু অ্যাকসেপ্ট করি, তারপর সেটার ভালো বা মন্দ সমাজ স্থির করে, তারপর সেটার অ্যাকসেপ্টেন্সের প্রশ্ন। ঠিক। এবং সেটাও কেউ অ্যাকসেপ্ট করবে, ঠিক, কেউ করবে না, একদম। কিন্তু তারা দুজনেই ভারতীয়ই থাকবে। ঠিক। এইখানে আপনারা বলছেন যে কলকাতা বইমেলায় ফিল্ট্রেশন বসানো দরকার, এটা কোনো গেট যে কি পাস করবে আর কি পাস করবে না। ঠিক। পার্থদা, আপনি আপনার মতো করে নিলেন, কিন্তু আপনার প্রশ্নেরই আমি জবাব দেবো। যদিও আমার এটা বলার, আমার মোটেও এটা উদ্দেশ্য ছিল না যে ওখানে একটা স্ক্রিন বসানো দরকার, সেই স্ক্রিনের ওপার আর এপার হবে, এরকম বলতে চাইনি আমি। বিষয়টা হলো যে আপনি একদম ঠিক বলেছেন, আমরা তো 6টা আস্তিক্য দর্শন, 3টি নাস্তিক্য দর্শন নিয়ে আমাদের ভারত ভূমি। এক্স্যাক্টলি। তো এখানে চার্বাকও আছেন, এখানে সাংখ্যও আছে, কপিল মুনিও আছে সাংখ্য দর্শন, আবার এখানে পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা সবই আছে, এখানে বৌদ্ধরা আছেন, জৈনরা আছেন, সব আছে। বিষয়টা ওটা নয়। বিষয়টা কিরকম, আস্তিক্য দর্শন এবং নাস্তিক্য দর্শন, এই যে দার্শনিক বিভেদ, এই দার্শনিক বিভেদের মধ্যে কিন্তু দর্শন, যুক্তি, তর্কের বিভেদ আছে। সেখানে লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্যে পৌঁছানোর পন্থা নিয়ে বিভেদ আছে। কিন্তু কোনো একটি দর্শন উঠিয়ে কোথাও চার্বাক, কোথাও চাণক্য, কোথাও অন্য কোনো দার্শনিক আমাদের এই রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করা, ত্রিখণ্ডিত করা, খণ্ড বিখণ্ডিত করে দেওয়ার কথা বলেননি। মুশকিলটা কোথায় হচ্ছে যে আমাদের যে ডিসকোর্স, আপনার সঙ্গে আমার আলোচনা হবে, মতান্তর হবে, রাতের পর রাত, দিনের পর দিন আপনার সঙ্গে আমার মতান্তর হতে পারে, তর্ক হতে পারে, কিন্তু সেই তর্কটা যখন মনান্তরের পর্যায়ে পৌঁছে গিয়ে একটা বেড়া টেনে দেবো না দুজনের মাঝে, যে এটা তোর দেশ, এটা আমার দেশ, এটা তোর বর্ডার, এটা আমার বর্ডার, তখনই তো ওইটা সংসার থাকলো না। তো আমাদের এরকম ফিল্টারেশন করার কোনো রকম অভিপ্রায় নেই। কিন্তু হ্যাঁ, আমাদের সাংগঠনিক লাইনটা বলছি, আবারও বলছি, কলকাতা বইমেলাতে কি থাকবে কি থাকবে না সেটা নিয়ন্ত্রক তো আমরা নই, সেটি নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসন আছে। আমরা শুধুমাত্র আমাদের সাংগঠনিক লাইনটুকুর কথা বলছি। আমাদের সাংগঠনিক লাইনে আমরা এটা চাই যে কলকাতা বইমেলা হয়ে উঠুক বাঙালি এবং ভারতীয়দের গর্বের কেন্দ্র, যেখানে ভারত হয়ে উঠুক বলছেন কেন? হ্যাঁ, হয়ে উঠুক, ঠিক, ভালো কথা বলেছেন। হয়ে উঠুক কেন বলছি, এত জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ একটা বইমেলা হয়ে ওঠেনি না, উত্তর দিচ্ছি আপনার কথা। হয়ে উঠুক এর জন্য বলছি, এর আড়ম্বর, ধরো ওই কি হয়, একটি মেয়েকে আমি বিয়ে করতে চাই, সেই মেয়েটিকে আমি দেখতে গেছি, স্বাভাবিক তার রূপ, তিনি কেমন দেখতে, তার কেমন ব্যবহার ইত্যাদি, এগুলো তো দেখবো, এগুলো সামনে থেকে দেখা যায়, এগুলোকে তো এই জাঁকজমক দেখে আমার মেয়েটিকে পছন্দ হবে। কিন্তু মেয়েটির সঙ্গে সংসার করতে গেলে তার যে জীবনকে, জীবন দর্শন, জীবনকে দেখছে সে কিভাবে, সে আমার সংসারে বাকিদের সঙ্গে মানিয়ে নিচ্ছে কিভাবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে সংসার করা যায় না। তো কলকাতা বইমেলাটা ওই আড়ম্বরপূর্ণ একদিনের একটা অনুষ্ঠান না থেকে এটা ওরকম একটা সংসারও হয়ে উঠুক, তাই হয়ে উঠুক বললাম। কিন্তু এটা তো 2 সপ্তাহের ইভেন্ট, হোক না, কিন্তু ম্যাটার অফ 2 উইকস। এটা এরকম ভাবে ভাবাটাই তো ঠিক হচ্ছে না হয়তো বা পার্থদা। 2 সপ্তাহের বইমেলা এটা কেউ বলতে পারে, কিন্তু এটা 2 সপ্তাহের বইমেলা নয়, এটা একটা বইমেলা কয়েকটা প্রজন্মকে প্রভাবিত করে। একটা বইমেলার প্রভাব তো কয়েকটা প্রজন্মে থাকবে। একটা বই আসলে কি, বই তো একটা প্রজন্মের প্রতি উত্তরদায়িত্ব আমাদের। লেখক, লেখিকা, কবি, সাহিত্যিকরা তো তাই করছেন রাতের পর রাত জেগে, তাদের বিনিদ্র রজনী তো আগামী প্রজন্মের জন্য। তাহলে একটা বইমেলা 2 সপ্তাহের ইভেন্ট নয়, ওই গিয়ে খালি ওই, আপনি যেটা বলছেন আফটার এফেক্ট, আমি ধরে নিচ্ছি অবশ্যই আফটার এফেক্ট আছে, বই যেটা বিক্রি হচ্ছে, কিন্তু সেখানেই আবার প্রশ্ন যে বই মেলায় গিয়ে আমি নকশালরা ঠিক কি আদর্শ নিয়ে তাদের লড়াইটা লড়েছে, জঙ্গলে থেকেছে, পুলিশের সঙ্গে সশস্ত্র কনফ্রন্টেশনে গেছে, আমার যদি জানার ইচ্ছে হয় আমি একটা বই পাবো না? আপনি ওখানে এমন ব্যবস্থা করবেন যে শুধুমাত্র কিছু মানুষের পছন্দের দর্শন সেখানে অ্যাভেলেবেল থাকবে আর কিছু মানুষের থাকবে না, তাহলে সেটা কি করে আদর্শ বইমেলা হয়ে উঠবে? বেশ, প্রথমত হচ্ছে যখন আমি এটা বলবো
প্রথমত আমার বার্তা একদমই এটা ছিল না, আবারও বলছি আমরা এরকম কোনো ফিল্টারেশনের কথা চাইছি না। আমরা শুধু চাইবো, এবার আপনি প্রিসাইজলি নকশালদের কথা বললেন, আমি উদাহরণ হিসেবে হ্যাঁ উদাহরণটি হয়তো আপনি এই জন্য নিয়েছেন যে আমি দেশকে খণ্ডিত দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করার প্রশ্ন আনলাম বলে আপনি নকশালদের বিষয়ে হয়তো আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বলেছে এটা বলা উচিত। দেখুন, একটি জায়গাতে আমরা একদম স্ট্রিক্ট, আমাদের সাংগঠনিক দিক, সেটা হলো রাষ্ট্রবিরুদ্ধ কিছুই আমরা মানতে পারবো না। এবার আমরা মানতে পারবো না মানে কি, আমরা সরকার কি করবেন সেটা সরকারের ব্যাপার, আমরা সাংগঠনিকভাবে রাষ্ট্রবিরুদ্ধ কিছু হচ্ছে আমরা তার প্রতিবাদ করব। সেই রাষ্ট্রবিরুদ্ধ আচরণ যদি আমার নিজের ভাই করে আমি তাও করব। আলাদাভাবে নকশালদের জন্য বলার আমার প্রয়োজন নেই। আমি আলাদাভাবে বলছি না, আমি উদাহরণ হিসেবে আপনি যেটা বললেন আমি সেই প্রেক্ষিতে বলছি যে বইমেলা তো রাজনীতির জায়গা নয়। না, নয় তো। বইমেলা হচ্ছে জ্ঞানের জায়গা, ইটস আ সোর্স অফ নলেজ। ঠিক। এবং আমি কি জায়গায় মানে নলেজের সোর্সে গিয়ে আমি যে জিনিস জানতে চাই সেই জিনিসের রিসোর্স পাবো, ঠিক পাবেন, এটাকে এনশিওর করাটাই কিন্তু বইমেলার কাজ, এবং এটা করবে এনশিওর। দেখুন, আপনাকে আমি বলছি আজকে আপনারা এক ধরনের কথা বলছেন যে এই ধরনের বই ওখানে রাখা যাবে না, বলি আপনি বলছেন, মানে আমি বলতে চাইছি যে আপনার বক্তব্য হচ্ছে যে প্রতিফলিত হোক এমন কিছু বার্তা যা আমাদের রাষ্ট্রের কথা বলে, রাষ্ট্রের একত্রিত থাকার কথা বলে ইত্যাদি। একটা সময় গত বছর পর্যন্ত আমরা যে রাজনৈতিক আবহে ছিলাম তখনও কিন্তু কিছু বইয়ের ওপর নিষেধাজ্ঞা ছিল। আমি যে জিনিসটা বলছি যে আপনাদের দিকে আঙুল তুলছি যে আপনারা কোন আদর্শকে অ্যালাউ করবেন, কোন আদর্শকে অ্যালাউ করবেন না, এটা কেন ঠিক করবেন। এর আগে যখন আমরা বইমেলা দেখেছি অন্যরকম রাজনৈতিক আবহে হয়েছে, তখনও কিন্তু কেউ সেখানে জায়গা পাননি, তাদেরকে বন্ধ করা হয়েছে। তা সেইটাই যদি আবার হয় তাহলে তফাৎ কি থাকে না। আপনাকে আমি সুনিশ্চিত করতে পারি, প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগত যে এই বিষয়ে বলবো বিষয়টি যে আমি গর্বিত সনাতনী বলি নিজেকে, এবং আমরা সকল কিছুকে অ্যাকসেপ্ট করি। এবং এই একটু আগে আপনিও একই কথা বলছিলেন, আপনার নিজেরও শাস্ত্রীয় পড়াশোনা আছে। তো পার্থদা, আমরা কোনো কিছুকে ওই আটকে দিয়ে বালির বাঁধ দিয়ে বন্যাকে আটকানো যায় না, ওই বোকা কাজ আমরা করবো না। দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, একদম সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তো সেই পরিস্থিতির কোনো প্রশ্নই নেই। একটু আগে বলছিলাম না আলোচনাতে, একম সদ বিপ্রা বহুধা বদন্তি, একটা সত্যের সন্ধানে বিভিন্ন পথ থাকবে না। তাহলে আপনারা যদি বলেন যে তসলিমার আমার মেয়েবেলা বিক্রি হোক, কেন সেটা বিক্রি হবে না কলকাতা বইমেলা? তসলিমা নাসরিনের বই কেন কলকাতা বইমেলা বিক্রি হবে না? ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক, আমি একজন বইপ্রেমী হিসেবে আমার মতে কলকাতা বইমেলা যদি সোর্স অফ নলেজ হয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ ভারতের মাটিতে তৈরি হওয়া যে কোনো মতবাদ সম্পর্কে, যে কোনো আদর্শ সম্পর্কে যদি কোনো বই এখানে খুঁজতে, এমনকি ধরুন ভারতবর্ষ কেন, বাইরেও তৈরি হয়েছে, কিন্তু ভারতের লেখক লিখেছেন, বাইরের লেখক লিখেছেন, এভরিথিং উইল বি অ্যাভেলেবল, তাহলে এটা আদর্শ বইমেলা হবে। একদমই তাই। দেখুন, এই আদর্শ কথাটা তো প্রথমত হচ্ছে পার্থদা, এটা অন্তত আমরা মানি। আদর্শ কথাটা খুব রিলেটিভ কথা, কারণ যেটা আপনার কাছে আদর্শ পরিমণ্ডল বলে মনে হচ্ছে সেটা আমার কাছে নাও হতে পারে, বা আমাদের দুজনের কাছে যেটা মনে হচ্ছে সেটা আরেকজনের কাছে আরেকটু চেঞ্জ হতে পারে। তো ওই জন্য আদর্শ কোনটা হবে সে বিষয়ে আমি যাব না, কিন্তু আপনি যেটা বললেন আমি তার সঙ্গে সম্পূর্ণরূপে সহমত যে বই মেলা এটা হচ্ছে জ্ঞান ভান্ডার, জ্ঞানের সমুদ্র। সেই জ্ঞানের সমুদ্রে যদি কাঁকড়া থাকে, একটা হাঙরও থাকবে। হাঙরকে তো খেতে পারবো না, কিন্তু কাঁকড়া মাছ এসব খাই আমরা। তো হাঙর আমাকে খাবে বলে আমি হাঙরকে বলবো যে তোমার এই সমুদ্রে থাকা যাবে না, সেটা তো হতে পারে না, থাকবে সবাই। আমাদের এখানে বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদের পক্ষ থেকে আমাদের অবস্থানটা খুব সুস্পষ্ট, একদম মোটা দাগ বলতে পারেন। আমরা খুব মোটা দাগের মানুষ। মোটা দাগে আমরা এটাই বুঝি যে আমার রাষ্ট্র, আমার মা, সেই মায়ের মৃতদেহকে ব্যবচ্ছেদ করবে, এইরকম ভাবনা যেটা থাকবে সেটা আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমরা তার প্রতিবাদ করব। বেশ, আমি আবার পয়েন্টে আসি। ধরুন একটা সময় এখানে তসলিমা নাসরিনের বই কলকাতা বইমেলায় বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে, আরো অন্য অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছে, আমি অত ডিটেলে যাচ্ছি না। আমি একটা উদাহরণ হিসেবে জাস্ট রাখছি কেন নিষিদ্ধ করা হয়েছে। গিল্ড যারা বইমেলা অর্গানাইজ করে তারা তো অর্গানাইজ করে, কিন্তু রাষ্ট্রশক্তির কাছে তাদের নতি স্বীকার করতে হয়েছে। তা রাষ্ট্রশক্তি চেয়েছে যে এই বইটা যেন না থাকে, গিল্ড মেনে নিয়েছে। এবার যদি রাষ্ট্রশক্তি চায় যে সবকিছু থাকবে, তো ওই গিল্ডেরই একটা অন্য চেহারা আমরা দেখব, তারাই বলবে হ্যাঁ সবকিছু থাকবে। আলটিমেটলি তার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু রিপ্লেস গিল্ড,
আমি বলতে চাইছি গিল্ডকে রিপ্লেস করার কথা ভাবা হচ্ছে কেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি তো গিল্ডের প্রবক্তাও নই। গিল্ড কি ভাবছে বা গিল্ড নিয়ে আমাদের, সত্যি কথা বলছি আপনাকে পার্থতা, গিল্ড নিয়ে আমাদের মাথা ব্যথাই নেই। কেন মাথা ব্যথা নেই? গিল্ডে কত সংখ্যক সদস্য আছে একটু খবর নিয়ে দেখুন আপনি, গিল্ডের সদস্য সংখ্যা অত্যন্ত কম। এটা তাদের এই জায়গাটা আমাকে একটুখানি বলুন তো, আমি জানি কিছুটা, কিন্তু আমার দর্শকদের জানানোর জন্য জেনে নেওয়া প্রয়োজন আপনার কাছ থেকে। গিল্ড কি প্রকাশকদের অর্গানাইজেশন না কিছু প্রকাশকের ক্লাব? এই বিষয়ে আমি কোনো মন্তব্য এই জন্য করবো না, কারণ এটি অত্যন্ত ধোঁয়াশাজনক। এবং শুধু এটা এমন নয় পার্থতা, আমি এড়িয়ে যাচ্ছি প্রশ্নটি, আমি কোনো প্রশ্ন এড়িয়ে যেতে চাই না। যেটা আমি জানি না সেটা আমি জানি না বলছি। এবার আমার মতো, আপনার মতো কোনো একজন প্রকাশক যদি গিল্ডে গিয়ে মেম্বার হতে চায়, তিনি কি মেম্বার হতে পারে? আমি তো হতে চাইনি কোনোদিন, ওই জন্য আমার সঙ্গে এটা হয়নি আমি বলতে পারবো না। কিন্তু যারা চেয়েছিলেন যে আমরা সদস্য হব, তারা সদস্য হতে গিয়ে কি কি সেখান থেকে রিপ্লাই এসেছে তার জবাব আমার কাছে আছে, এবং আপনি চাইলে তাদের আমি ফোন নাম্বার দিয়ে হ্যাঁ না উত্তর দিন। হ্যাঁ বলুন। একজন প্রকাশক হিসেবে আপনি বা আমি, এনি XYZ যদি গিল্ডের সদস্য হতে যায়, সে কি সদস্য হতে পারে? আমার তো ব্যক্তিগত অভিজ্ঞতাই নেই, আমি বলতে পারবো না। তো না, হ্যাঁ পারে অথবা না পারে, আমি দুটোই তো বলতে পারছি না। দেখুন, প্রথমত আমি তো কোনোদিন গিল্ডকে বলতে যাইনি যে আমাকে আপনি সদস্য করুন। তারা তো আমাকে হ্যাঁও বলেনি নাও বলেনি, তাহলে আমি হ্যাঁ বা বলি কি করে, নাই বা বলি কি আপনি করে? কারোর কাছে শুনেছেন যারা গেছিল তারা কি বলেছে? তারা বলেছেন যে আমরা হতে পারিনি। তার মানে না। আমি এই জন্য বলছি যে অর্গানাইজেশন মানে সংগঠন, বাংলায় যেটাকে বলে সংগঠন হচ্ছে এক জিনিস, ক্লাব ইজ ডিফারেন্ট। ধরুন কলকাতা প্রেস ক্লাব সাংবাদিকদের ক্লাব, তারা তো সাংবাদিকদের হয়েও কথা বলে, কিন্তু এটা ক্লাব। ওখানে আমি যদি মেম্বার হতে যাই, এক নম্বর হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে যেটা মিট করতে হবে, আমার কত বছর সাংবাদিকতা করছি, সরকারি রেকগনিশন আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। দুই হচ্ছে ফাইনালি এক্সিকিউটিভ কমিটি যেটা আছে ক্লাবের, তাদের ইচ্ছের ওপর, মানে তারা চাইলে আমি হতে পারবো অথবা আমি হতে পারবো না, কারণ ওটা ক্লাব। কিন্তু আইজে, এনইউজে, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেগুলো, এগুলো সংগঠন। ওখানে কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে যদি যাই, সঙ্গে সঙ্গে মেম্বার হতে পারবো। তো এই ডিফারেন্সটাই আমার কাছে পরিষ্কার করে দিন। গিল্ড আইদার এ ক্লাব অর অ্যান অর্গানাইজেশন। দেখুন, আমি একদম আপনার এই প্রশ্নের জালে আমি ঢুকবো না। কেন ঢুকবো না পার্থদা? আমার রেস্ট্রিকশন আছে, এটা আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কারণ গিল্ডের গঠনতন্ত্র নিয়ে আমাদের কাছে পুরো ধোঁয়াশা। আমরা বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদে যারা আছি, আমরা ধোঁয়াশায় আছি, আমরা জানি না। আর যে জিনিস জানি না সেই জিনিস নিয়ে আলটপকা মন্তব্য করাটি অত্যন্ত অবিবেচকের কাজ হবে। এটি আমার মনে হয় তারাই সঠিক উত্তর দিতে পারবেন। নাকি গিল্ড অ্যাকচুয়ালি কংগ্রেসের মতো, যে আলটিমেটলি এটা পাবলিক প্ল্যাটফর্ম, পলিটিক্যাল পার্টি, কিন্তু ফাইনালি একটি পরিবার নিয়ন্ত্রণ করে পুরোটা? এটা আপনি বলছেন, আমি বলবো না। এবার এই হয়তো আপনার মতো আরো অনেকে বলে, আমি বলবো না। কারণ কেন বলবো না? আমি একটি সংগঠনকে রিপ্রেজেন্ট করি, আমার এটা বলা শোভনীয় নয়, আমি এটি বলবো না। আপনাকে দেবজ্যোতি বাবু আমাদের এখানে ডাকার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে এই যে অর্গানাইজেশনটা আপনারা তৈরি করেছেন, গ্রন্থশিল্প পরিষদ, আপনারা এতদিন করেননি, কারণ আপনাদের মনে হয়েছে এই বার্তা যখন আপনারা তৎকালীন সরকারকে দিতেন তারা সেটা শুনতেন না। আর আপনারা এখন মনে করছেন যে বর্তমান যে সরকার আছে তাদেরকে আপনারা যখন এই বার্তা দেবেন তারা সেটা শুনবে। এটা আমাদের বিশ্বাস। তারা শুনবেন কি শুনবেন না সেটা তো তারাই বলতে পারবেন, কিন্তু আমাদের একটা বিশ্বাস আছে যে একটা জাতীয়তাবাদী রাষ্ট্রপ্রেমী একটা সরকার যখন এসেছে আমাদের রাজ্যে, তখন আমরা যেহেতু রাষ্ট্রমুখী ভাবনা আমাদের, তাহলে আমাদের কথা নিশ্চয়ই তারা শুনবেন, অন্তত আমরা বলতে পারবো। এবার শোনার জন্য তো কাউকে বাধ্য করতে পারি না। আমরা একটা ছোট্ট সংগঠন, এই সংগঠন ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা আমাদের বার্তাটি সঠিক জায়গায় দেব এবং যোগ্য ব্যক্তিরা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে যাব। আমাদের আসলে মূল কৌতূহলের জায়গাটা এখানেই ছিল যে বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদ এরা অ্যাকচুয়ালি গিল্ডকে চ্যালেঞ্জ করছে কিনা, কলকাতা আন্তর্জাতিক বইমেলার নিয়ন্ত্রণ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের হাত থেকে অন্যরাও নিক এবং অন্যরাও গুরুত্ব পাক, এই লড়াইটাই লড়তে নেমেছে কিনা। আমার মনে হয় এই কথা শ্রমিকদা গতকাল মহাজাতি সদনে বলে দিয়েছে, আপনি সেটা উল্লেখ করলেন। যেটা কলকাতা বইমেলা কারো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না, কারো কক্ষিগত থাকা উচিত নয়। আর যা উচিত নয় তা দীর্ঘদিন ধরে চলেছে বলে সেটাই চলবে, এটাও তো ঠিক নয়। তো যেটা উচিত সেটাই হবে বলে আশা করতে পারি, আপনিও সেটা আশা করেন। আমার মনে হয় সারা রাজ্যের প্রত্যেকটা রাজ্যবাসী এটা আশা করে যে কলকাতা বইমেলা অন্তত এবার সমস্ত বাঙালির হয়ে উঠুক। এটাই আমাদের অর্গানাইজেশনাল স্টেজেও কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী কেনই বা করবে, সেখানে সবার রোল থাকা দরকার। কিভাবে সেটা হবে, কিভাবে করা যাবে, ওই যে বলছি। আমি শুধু এটুকু বলতে পারি যে আম পাঠক ইন্টারেস্টেড নয় যে অর্গানাইজ কারা করছেন, আম পাঠক
যারা বইমেলা প্রেমী, বইমেলায় যেতে ভালোবাসেন, তারা চান বইমেলা বিতর্কের ঊর্ধ্বে উঠুক, বইমেলায় সবকিছু থাক, ঠিক, প্রত্যেকের বিচরণ থাক। ঠিক ঠিক। আপনারা কি চান? আমরাও চাই বইমেলা প্রত্যেকের থাক, সবকিছুর বিচরণ থাক, সেখানে সবকিছু হোক, যত রকম আমাদের ডিবেট হওয়া উচিত সেই ডিবেটগুলো হোক, কারণ মানুষের বুদ্ধিকে বালির বাঁধ দিয়ে আটকে দিয়ে আমরা একটি রাষ্ট্রকে ধরে রাখতে পারবো না, কিন্তু রাষ্ট্রকে খণ্ডিত করে দেবে যে ভাবনা, সেই ভাবনাকেও আমরা সর্বশক্তি দিয়ে আটকাবো। সে তো আরো অন্য জায়গা আছে আটকানোর, কিন্তু বইমেলাতেও আটকাতে হবে পার্থদা। তার কারণ হলো বই একটা সমাজের তো দুটি দেহ, একটি অ্যাবস্ট্রাক্ট যেটা আমরা ভাবতে পারছি না সেটা হলো বৌদ্ধিক, আর একটি হলো দেহ যেটা আমরা দেখতে পাচ্ছি। এই দেহে আপনি খাদ্য দেবেন, অন্যান্য কিছু দেবেন, দেহটা ঠিকঠাক থাকবে, কিন্তু যদি আমার মনকেই আপনি কলুষিত করে দেন, ছোটবেলা থেকে একটি শিশুকেই যদি এভাবে তৈরি করি যে ভারতের সত্তাকেই চিনবে না, তার জন্য তো কাউন্টারে আপনারা বই নিয়ে আসুন। হ্যাঁ, আসছে। মানুষকে তো আপনি অপশন দেবেন, আপনি এই বিচ্ছিন্নতাবাদীদের কথা শুনবেন নাকি যারা জাতীয়তাবাদের কথা বলছে তাদের কথা শুনবেন? এখানে না একটা ভাবনার তফাৎ হয়ে যাচ্ছে পার্থদা। আবারও দেখুন, এই রাষ্ট্রটা একটা পরিবার, এটা ভেবে উঠতে পারছি না বোধহয় আমরা এখনো। মনে করুন আমার মেয়ের বিয়ে হচ্ছে পার্থদা, আমার মেয়ের বিয়েতে আমি বলছি সকলে এখানে আসবে, কিন্তু আমার মেয়ের বিয়েতে কি সে আসতে পারে যে আমার মেয়ের চূড়ান্ত ক্ষতি করেছিল? তাকে আমি অ্যালাউ করতে পারি কি? আমি বুঝতে পারছি। দেখুন, আমরা যতই যা চাই না কেন, বইমেলা পুরোপুরি বিতর্কের ঊর্ধ্বে হয়তো এখনো উঠবে না, কিন্তু ঠিক আছে, বিতর্ক তো জীবনের অংশ। তবে একটা জিনিস খুব স্পষ্ট আপনার সঙ্গে দেবজ্যোতিবাবু আলোচনা করে, যে কিছু পরিবর্তন কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেও অবশ্যম্ভাবী, এবং সেটা কতটা কিভাবে সেগুলো বোধহয় এক্ষুনি স্পষ্ট হবে না, যত সময় এগোবে। এবারের সুবর্ণ জয়ন্তী বইমেলার কোনো জায়গায় কোনো আঙ্গিকে পরিবর্তন দেখাই অত্যন্ত স্বাভাবিক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দেখছিলেন থিঙ্ক হাই পডকাস্ট।